দর্শক, আমরা প্রতিবেদন দেখলাম মালয়েশিয়া সহ বৈদেশিক শ্রমবাজার, রেমিটেন্স, প্রবাসীদের কল্যাণ ও দেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রার সাবেক সভাপতি গোলাম মোস্তফা। জনাব গোলাম মোস্তফা, আপনাকে এ সময় বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। গতকাল প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন 2 বছর পর মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু হয়েছে। এই যে 2 বছর পর আবার চালু হয়, বিষয়টিকে কিভাবে দেখছেন? কিছুদিন আগে প্রধানমন্ত্রী গেলেন, তারপরে একটা দর কষাকষির পরে এই ফিরে আসা কিভাবে দেখছেন? ধন্যবাদ। কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মন্ত্রী, অ্যাডভাইজার সকলে মালয়েশিয়া সফর করেছিলেন, সার্থক হয়েছে। ওখানে যে যুক্ত ইস্তেহার দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে আগামী ডিসেম্বরে যে এমওইউটা আপনার এক্সপায়ার করবে সেটা অ্যামেন্ডমেন্ট করে নতুনভাবে স্বাক্ষর করতে হবে। তো সেটা স্বাক্ষর করতে হলে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং লাগবে, তারপরে গিয়ে সেটা স্বাক্ষর হবে, এরপরেই ফর্মালি ওপেন হওয়ার কথা। তো যদি এর ভিতরে ওপেন হয়ে গিয়ে থাকে সেটা তো অত্যন্ত সুখবর। বিষয়টিকে কেমন ভাবে দেখছেন? কতটা ইতিবাচক? এটা অনেক সুখবর। এর কারণ হচ্ছে আপনি দেখেন মিডল ইস্ট এবং গালফের প্রত্যেকটা কান্ট্রি যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন অদক্ষ কর্মীরা সেখানে যে বেতন পায় একই রকম অদক্ষ কর্মী মালয়েশিয়া প্রায় 3 গুণ বেশি বেতন পায়। এর কারণ মালয়েশিয়াতে সর্বনিম্ন বেতনের একটা আইন রয়েছে এবং কঠোরভাবে সেটা প্রয়োগ করা হয়। আর কর্মীদের বেতন কখনো ক্যাশ দেওয়া হয় না অন্য দেশের মতো। এটা কোম্পানির অ্যাকাউন্ট থেকে কর্মীর অ্যাকাউন্টে সরাসরি যায়, এতে স্বচ্ছতা নিশ্চিত হয়। আর মালয়েশিয়া আপনি দেখেন রিলিজিয়াস, কালচারাল, এনভায়রনমেন্ট, খাদ্য সব কিছু মিলিয়ে আমাদের কর্মীদের জন্য খুব সুইটেবল এবং তারা পছন্দ করে এটা। সেক্ষেত্রে রেমিটেন্সে আরো বড় সুখবর আসবে অবশ্যই। যেমন ধরেন গত 2 ধাপে 8 লক্ষ লোক গেছে এবং তারা যাওয়ার পরে আগে $1 বিলিয়ন আসতো, এখন প্রায় $3 বিলিয়ন আসে। তো মালয়েশিয়ান শ্রমবাজার ওপেন মানে বিরাট সুখবর এই সেক্টরের জন্য। শুধুমাত্র শৃঙ্খলার সাথে সরকারের নির্দিষ্ট পলিসি মোতাবেক 2 সরকারের কর্মী পাঠাতে হবে যাতে করে কোনো কমপ্লেইন না আসে। ইনফ্যাক্ট আমাদের বৈধভাবে পাঠানো কর্মীদের কিন্তু কোনো কমপ্লেইন নেই। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। গত পরশু আপনার এয়ারপোর্টে 76 জন মালয়েশিয়া যাচ্ছিল। এরা যাচ্ছিল ওই শিক্ষা ভিসায়, কিন্তু যাচ্ছিল কাজ করার জন্য। তো একদম লাস্ট মোমেন্টে 5 জন ধরা পড়ার পরে 71 জন হাওয়া হয়ে গেল। এই 76 জন গেলে সেখানে যে সমস্যাটা তৈরি হতো, অটোমেটিক্যালি রিক্রুটিং এজেন্টদের ঘাড়ে এটা চাপানো হতো। আসলে তারা যাচ্ছে নিজ উদ্যোগে অথবা কোনো ট্রাভেল এজেন্টের মাধ্যমে। আমি মনে করি টুরিস্ট ভিসাও অনেকে এভাবে মালয়েশিয়া যায়, হ্যাঁ, মিসইউজ হয়, সমুদ্র পথে যায়। কিন্তু বৈধভাবে যখন এটা লোক যাওয়ার সুযোগ তৈরি হয় তখন কিন্তু এই যে ধরেন এডুকেশন ভিসায়, ট্যুরিস্ট ভিসায় কিংবা সাম্পানে করে সমুদ্র পথে যাওয়ার প্রবণতাটা কমে যায়। এই জন্য মালয়েশিয়ান শ্রমবাজার দ্রুত ওপেন হওয়া দরকার। কিন্তু তার ভিতরে একটা বাধা রয়েছে। বাধাটা হলো একটা মামলা হয়েছিল যে মালয়েশিয়া আসলে 8 লক্ষ লোক পাঠানো হয়নি, এটা পাচার হয়েছে। এটা একটা ভুয়া, ভিত্তিহীন মামলা। কেননা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে ট্রান্সপারেন্ট ওয়েতে বৈধভাবে সরকারের নিয়োগানুমতি, বহির্গমন ছাড়পত্র, স্মার্ট কার্ড নিয়ে পাঠানো হয়েছে। এই যে মামলাটা চললো, এটা শেষ করার জন্য মালয়েশিয়ার সরকার কিন্তু তাগাদা দিয়ে একটা পত্র দিয়েছিল। তো গত সরকার সেটা শেষ না করে আরও নিত্য নতুন 3-4টা মামলা দিয়ে দিল। এখন বুঝতে হবে যে মানব পাচার তো হয়নি, 100% শিওর এটা বৈধ, স্বচ্ছভাবে গেছে। যদি মানব পাচার হয় তাহলে মালয়েশিয়াতে হয়েছে, ওদের উপরেও তো অপবাদটা যায়। যদি আপনার মানি লন্ডারিং হয়ে থাকে তাহলে মালয়েশিয়াতে গেলে ওরাও তো এটার ব্যাপারে অভিযুক্ত হয়। আপনি জানেন ইউএস স্টেট ডিপার্টমেন্টের হিউম্যান ট্রাফিকিং ইন্ডেক্স রয়েছে। যদি এই মামলা দীর্ঘদিন চলে, হিউম্যান ট্রাফিক ইন্ডেক্স নোজ ডাইভ করলে বাংলাদেশের জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে যাবে এবং সেক্ষেত্রে মালয়েশিয়া অত্যন্ত বিব্রত হবে। তারা আমাদের থেকে লোক নেওয়ার ব্যাপারে ডিসকারেজ ফিল করতে পারে। তা আমার মনে হয় মামলা মোকদ্দমাগুলো দ্রুত শেষ হওয়া প্রয়োজন এবং যেহেতু ভিত্তিহীন। দ্বিতীয়ত আপনার এই যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিংটা দ্রুত হওয়া প্রয়োজন। সেটার পরে এমওইউটা যখন অ্যামেন্ডমেন্ট হয়ে নতুনভাবে স্বাক্ষর হবে তখনই বৈধভাবে স্বচ্ছতার সাথে মালয়েশিয়া জনশক্তি রপ্তানি শুরু হবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। কিছু কিছু অভিযোগ আপনি কিছুক্ষণ আগে বললেন যে শৃঙ্খলা মাফিক যদি পাঠানো যায়, এমন বেশ কিছু গুরুতর অভিযোগও ছিল যে সিন্ডিকেটের কারণে, বিভিন্ন কারণে মালয়েশিয়ার শ্রমবাজার নাকি বন্ধ হয়ে গেছে। সেই সব অভিযোগ নিয়ে কি বলবেন এবং এই শ্রমবাজার যেন আর ভবিষ্যতে বন্ধ না হয় সেজন্য আসলে কি পদক্ষেপ দরকার? আমি রিপিট করতে চাই না, বৈধভাবে সিন্ডিকেট বলেন আর যাই বলেন, সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্ট
মালয়েশিয়ার ইচ্ছা এটা করা হয়েছে, বিকজ সেখানে হাজার হাজার রিক্রুটিং এজেন্ট গিয়ে এমন একটা অসুস্থ প্রতিযোগিতার সৃষ্টি হয় যেটা ওরা পছন্দ করে না। তারপরেও দুই সরকার যদি চায় সকলের জন্য মুক্ত, আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা চাই বৈধভাবে লোক যাক। আর এই যে 8 লক্ষ লোক গেল 2 দফায়, কোনো লোকের কোনো অভিযোগ নেই। আপনি মিনিস্ট্রিতে দেখেন, আমাদের হাই কমিশনে দেখেন, নো কমপ্লেন। কমপ্লেনটা এসেছে সেই সব কর্মীর যাদের চাকরি নাই এবং তারা কখনো বৈধভাবে যায় নাই, ওই স্টুডেন্ট ভিসায়, ভিজিট ভিসায়, সমুদ্রপথে ইত্যাদি। জি, আপনি স্ট্যাটিস্টিক চেক করলে এটা পাওয়া যাবে, আমি তো মন গড়া কথা বলছি না। যে রিক্রুটিং এজেন্সিগুলোর কথা বলছিলেন যে হাজার হাজার রিক্রুটিং এজেন্সি আছে, আমরা আমাদের সহকর্মী প্রতিবেদনে কিছুক্ষণ আগে দেখলাম যে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী যেমনটা বলেছেন যে রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যেই ভাগ করা হবে কোনগুলো ভালো মানের, সেটি বিএমএটির ওয়েবসাইটে দেখা যাবে, যাতে যারা বিদেশ যেতে আগ্রহী তারা ক্যাটাগরি অনুযায়ী বেছে নিতে পারেন কোনগুলো আছে প্রথম দিকে, কোনগুলো শেষের দিকে। এই যে তালিকা করা, এই যে ক্যাটাগরি করা, এটাকে কিভাবে দেখছেন? দেখেন, এটা কিন্তু ভালো দিক আছে, খারাপ দিকও আছে। ভালো দিক হলো যারা খুব ভালো কাজ করেছে, অভিযোগ নাই, মূল্যায়ন হলো। আর নেতিবাচক জিনিসটা হলো যাদের বিরুদ্ধে অভিযোগ নাই কিন্তু কম রপ্তানি করেছে, তারও তো ভবিষ্যতে বড় হওয়ার একটা সুযোগ থাকে। তো ওরা যদি লোয়ার ক্যাটাগরি থাকে তাহলে ওদের সুনামটা ওরকম হয় না। ওভারঅল গিয়ে আমি একটা জিনিস বলবো, আজকে ধরেন আমাদের যে বিলিয়ন বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ, সে তার যে ইনস্টলমেন্ট শোধ করা, তারপরে সুদ আপনার পেমেন্ট করা, আমাদের আমদানির ফাইন্যান্স করা, আপনি দেখেন যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন জনশক্তি রপ্তানি থেকে যে রিমিটেন্সটা আসে প্রায় $32 বিলিয়ন, সেটা দ্বারা এগুলো বেসিক্যালি চলে, এবং এটা না হলে অর্থনীতি মুখ থুবড়ে পড়ে যাবে। আমার একটা আফসোস হলো, আমি আজকে প্রায় 44 বছর এই ট্রেডে, আমি খুব অ্যাক্টিভলি ভাবছি হয়তো আমি লাইসেন্স সারেন্ডার করে দেবো। কেননা আমাদের কোনো মূল্যায়ন হয় নাই, সবসময় নেতিবাচক। একটা ছোটোখাটো, আপনি ধরেন 1 লক্ষ লোক যদি যায়, 100 লোকের অভিযোগ আসে না, সে 100টাকে আপনার ফুলিয়ে ফাঁপিয়ে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এনজিওগুলো একটা সিচুয়েশন তৈরি করে। কিন্তু এই যে আসছে 1,40,00,000 লোক বিদেশে চাকরি করছে, $32 বিলিয়ন আসছে, এটা কোনো পজিটিভ নিউজ কিন্তু কখনো হয় না। মালয়েশিয়ার কেসও সেম। মালয়েশিয়া ইজ এ প্রেফার্ড ডেস্টিনেশন, এবং সেখানে যারা বৈধভাবে গেছে, সিন্ডিকেট বলেন আর সীমিত বলেন, আপনি যে কোনো রিসার্চ করতে পারেন, কোনো কমপ্লেন নাই। ছেলেরা খুব হ্যাপি আছে, খুব ভালো আছে, এবং তারা রীতিমতো ব্যাংকিং চ্যানেলে রিমিটেন্স পাঠায়। মালয়েশিয়া থেকে আপনার হুন্ডি ফুন্ডি কম হয়, বেশিরভাগ রিমিটেন্স ব্যাংকিং চ্যানেলে আসে, এবং উই আর ভেরি হ্যাপি ফর দ্যাট। আপনি একটা জিনিস দেখেন, বর্তমান সরকারের কিন্তু আপনার এমপ্লয়মেন্ট জেনারেশনের কিছু বেশি হওয়ার সম্ভাবনা কম। আমরা কিন্তু সরকারের লাইসেন্স প্রাপ্ত, আর সুতরাং আমরা উই আর পার্ট অফ দি গভর্নমেন্ট। আমরা সরকারকে হেল্প করতে চাই বিদেশে জনশক্তি রপ্তানি পাঠিয়ে, তাহলে সরকারের নির্বাচনী ইশতেহারে যে কত মিলিয়ন লোকের চাকরি দেওয়ার অঙ্গীকার আছে সেটা পূরণে আমরা ভূমিকা রাখতে পারবো। শুধু অপবাদ না দিয়ে আমাদের ভালো কাজের একটু মূল্যায়নও হওয়া প্রয়োজন। আর মালয়েশিয়ার শ্রমবাজার আমরা অত্যন্ত আগ্রহী, এবং নিত্য নতুন শ্রমবাজারও খুঁজে বের করতে হবে। এই ব্যাপারে শুধু সরকার একা পারবে না, আমরা সহযোগিতা করার জন্য একদম প্রস্তুত। আমাদেরকে সহযোগিতার সুযোগ দেওয়া জন্য আপনারা প্রস্তুত? কোন ধরনের সহযোগিতা আপনারা সরকারকে করতে চান? 1 নম্বর হচ্ছে আমাদের স্বীকৃতি মূল্যায়ন। আমাদের পাঠানো কর্মীদেরকে সিআইপি দেওয়া হয়, আর আমরা যারা পাঠালাম আমরা সিআইপি স্ট্যাটাস পাই না গত প্রায় 15-16 বছর। তারপরে আমাদেরকে বলা হয় আদম ব্যাপারী। আর ওই যে অবৈধভাবে লোকজন গিয়ে যদি সমস্যা হয়, সম্পূর্ণ দায়ভার আমাদের উপরে চাপানো হয়। আমরা চাই আমাদেরকে ইতিবাচক মনে মূল্যায়ন করা হোক, আমাদেরকে সরকারের পলিসি ফর্মুলেশনে ইনভলভ করা হোক, নতুন শ্রমবাজার কিভাবে বিকশিত করা যায়, ওপেন করা যায়, পুরনো যেগুলো বন্ধ আছে কিভাবে সেটা ওপেন করা যায়। আমরা তো গ্রাসরুট লেভেলে কাজ করি, আমরা তো জানি বিষয়গুলো। আমাদের যে অভিজ্ঞ এবং এক্সপার্টাইজটা সরকার ইউটিলাইজ করুক, আমরা সেটা চাই। শুধু ব্যবসা করতে চাই না, অ্যাবসলিউটলি আমরা যৌথভাবে কাজ করতে চাই। এবং আপনি জানেন আমি কিন্তু গর্বিত, আমার আরো 2-1টা ব্যবসা আছে, কিন্তু ম্যানপাওয়ার ব্যবসা করে আমি অত্যন্ত হ্যাপি এবং গর্বিত। বিকজ আমি জানি আমি একটা লোক পাঠাচ্ছি মানে দেশের কিছু খাদ্য বেঁচে যাওয়া। একটা আপনার বেকার ছেলেকে বিদেশ পাঠানো মানে হচ্ছে ভবিষ্যতে অনৈতিক, অবৈধ, হাইজ্যাক, মাস্তানি, ডাকাতি করা থেকে সমাজকে রক্ষা করছি। আমরা বৈদেশিক মুদ্রা অর্জনের সহায়তা করছি, আনএমপ্লয়মেন্ট প্রবলেমের সহযোগিতা করছি। যে অদক্ষ কর্মীকে পাঠাই, 5-7-10 বছর পরে আসার পরে সে আর অদক্ষ থাকে না, সে তখন দক্ষ কর্মীতে পর্যবসিত হয়। তার কিন্তু মানে বিহেভিয়ার প্যাটার্নই চেঞ্জ হয়ে যায়। তারা আজকে গ্রামে গঞ্জে বাড়িঘর করে, এটা অনেকে সমালোচনা করে আনপ্রোডাক্টিভ, ইট ইজ মোস্ট প্রোডাক্টিভ। কেননা তার পরিবার একটা মাথার উপরে সুন্দর ছায়া আশাই করতে পারে। তার সাথে আপনি দেখবেন একটা টিউবওয়েল থাকে, একটা টয়লেট থাকে, তার মানে সেফ ড্রিঙ্কিং ওয়াটার,
তারপরে স্যানিটেশন, এগুলো সমাধান হয়। এরপরে তাদের সন্তানরা, বোন ভাইরা উন্নত মানের স্কুলে যেতে পারে, তারা ভালো খায়, তাদের বাপ মা ওষুধ চিকিৎসাগুলো পায়। একটা মানুষকে বিদেশ পাঠানো, অনেকে গিয়ে যেমন দেশের রেমিটেন্সের পালে সুবাতাস আসে বা সমৃদ্ধ হয় দেশ, আবার অনেকে কিন্তু এই যে অবৈধ পথে গিয়ে কিংবা বিভিন্ন রিক্রুটিং এজেন্সির ফাঁদে পড়ে তারা নিঃস্ব হয়, এরকম চিত্র আমরা দেখি। তো সেই ক্ষেত্রে সরকার যে ক্যাটাগরি করার চিন্তা ভাবনা করেছে, আপনি দুটো সাইটই বললেন ভালো খারাপ, কোনভাবে ক্যাটাগরি করলে দুই দিক থেকেই উইন হওয়ার সুযোগ আমি আছে? ক্যাটাগরি বুঝি না, আমি সিম্পল জিনিস বুঝি। যাদের বিরুদ্ধে অভিযোগ নাই, যারা জনশক্তি রপ্তানি করে ভূমিকা রাখছে, তাদের মূল্যায়ন হওয়া দরকার। যে যত পাঠাবে তার তত বেশি মূল্যায়ন হবে। তাকে সামাজিকভাবে স্বীকৃতি, এই যে সিআইপি স্ট্যাটাস দেওয়া ইত্যাদি, এগুলো দিক, তাতেই দেখবেন সবাই উজ্জীবিত হয়ে যাবে। জনশক্তি রপ্তানি সেক্টরে যেসব রিক্রুটিং এজেন্ট আছে, বেশিরভাগ আজকে ফ্রাস্ট্রেটেড, একদম হতাশ। তারা মনে করে তারা সবচেয়ে ভালো কাজটা করছে, অথচ তারা অপবাদের শিকার হচ্ছে। একটা কথা বলি, গার্মেন্টস সেক্টরটা কিন্তু জাতীয় অর্থনীতির সামাজিকভাবে বিরাট অবদান রাখছে। লক্ষ লক্ষ মিলিয়নস অফ গার্লস গট এমপ্লয়মেন্ট দেয়ার, তাদের এটা অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই। কিন্তু বলা হয়ে থাকে গার্মেন্টস সবচেয়ে বেশি আপনার ফরেন কারেন্সি আয় করে, আমরা সেকেন্ড। এ ব্যাপারে আমার মৃদু আপত্তি রয়েছে। আমি মনে করি আমরাই এক নাম্বার, বিকজ আমাদের ব্যাক টু ব্যাক এলসি করে ক্যাপিটাল মেটেরিয়াল ইম্পোর্ট করতে হয় না, র মেটেরিয়াল স্পেয়ার পার্টস ইম্পোর্ট করতে হয় না। আমরা একজন লোক পাঠাচ্ছি মানে লায়াবিলিটিস এক্সপোর্ট করে দিচ্ছি, এবং আমাদের যে ডলারগুলো আসে তার এগেইনস্টে সরকারের এলসিও করতে হয় না, একটা পেনিও খরচ করতে হয় না। যা আসে এটা একদম নেট ইউএস ডলার। এই জিনিসটা সবাইকে বুঝতে হবে। যারা যেতে চান বিদেশে তারা ঠিক কিভাবে সচেতন থাকবেন, কিভাবে তারা বাছাই করবেন যে কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গেলে তারা সম্পূর্ণ সুস্থভাবে ঠিকভাবে তাদের ঠিক জায়গায় পৌঁছাতে পারবেন, কিভাবে বাছাই করবেন তাহলে তারা? এটা অ্যাকচুয়ালি আমি মনে করি আজকাল একদম গ্রামের লোকেরাও আমাদেরকে ইমেইল করে, হোয়াটসঅ্যাপ করে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। মানুষ কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছে, শিক্ষার হার বেড়েছে, মানুষ কনসাস হচ্ছে। আজকে এই যে সময় টিভি এই চমৎকার একটা অনুষ্ঠান করলো, এইভাবে প্রত্যেকটা টেলিভিশন যদি এগুলোকে মূল্যায়ন করতো, জনসচেতনতা বৃদ্ধি পেত। আমি তো বিদেশগামী কর্মীদেরকে উদাহরণ আহ্বান জানাবো, কোনো অবস্থাতেই আপনারা এই ভিজিট ভিসায়, ট্যুরিস্ট ভিসায়, শিক্ষা ভিসায় কিংবা সমুদ্রপথে সাম্পানে করে বিদেশে যাবেন না। ভয়ানক ঝুঁকিপূর্ণ। আপনারা যাবেন বৈধ রিক্রুটিং এজেন্টের মাধ্যমে, বৈধভাবে, স্বচ্ছভাবে, এবং কবিরা গুনাহ হবে যদি $1 আপনারা হুন্ডি করেন। 100% টাকাটা ব্যাংকিং চ্যানেলে পাঠাবেন, নিরাপদ, সেকেন্ডের ভিতরে টাকা এসে যায়, এবং এটা জাতীয় অর্থনীতিতে উপকার হয়। আপনি আপনার দেশপ্রেমের পরিচয় হিসেবে আপনি আশা করি আপনার এই পরামর্শ দর্শকরা শুনবেন। কিন্তু আরেকটি প্রশ্ন, আপনি যেহেতু হুন্ডির কথাটি আনলেন, হুন্ডির মাধ্যমে যাতে টাকা না আসে সে বিষয়ে আপনারা কি কোনো পদক্ষেপ নিচ্ছেন? আপনারা কি করছেন? আমি মনে করি এই যে যেমন রিমিটেন্সটা ব্যাংকিং চ্যানেলে আসলে তার সিআইপি দেওয়া হয় আমাদের পাঠানো কর্মীদেরকে, তেমনি যদি কেউ হুন্ডির মাধ্যমে টাকা পাঠায়, যে পাঠাবে, যে রিসিভ করবে, যার মাধ্যমে আসবে, তাদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সময় টিভিকেও এবং তার অগণিত দর্শক শ্রোতাকেও ধন্যবাদ সেক্টরের পক্ষ থেকে। দর্শক, আমরা আলোচনা করছিলাম মালয়েশিয়া সহ বৈদেশিক শ্রমবাজার, রেমিটেন্স, প্রবাসীদের কল্যাণ ও দেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন বায়রার সাবেক সভাপতি গোলাম মুস্তফা।